একটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ খুঁজছে বলছেন সালাউদ্দিন। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার প্রমাণে রাষ্ট্রপক্ষ সক্ষম নয় মনে করেন তার আইনজীবী। এদিকে সরকারি চাল মজুত ডিলারকে ১ বছরের জেল ও ২ লাখ টাকা জরিমানা। এবং ঈদগাহ মাঠের পুনর্দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০। নির্বাচন পেছানোর চেষ্টায় কোনো রাজনৈতিক দল বলছেন মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। একটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ খুঁজছে বলছেন সালাউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, একটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর দেওয়ার জন্য সুযোগ খুঁজছে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২৪ বাংলাদেশের তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি বলেন, গতকাল একটি রাজনৈতিক দল বলেছে জনমতের চাপে বিএনপি গণভোট মেনে নিয়েছে। রাজনীতিতে মনে মনে সুখ অনুভব করলে অসুবিধা নেই, আমরা সেটাকেও স্বাগত জানাই। কিন্তু আমরা তো শুরু থেকেই বলে আসছি জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হবে এবং ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেটি সম্পন্ন হবে। তিনি আরও বলেন, সেই জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার পরে জনগণের সার্বভৌম সম্মতি নিতে গণভোট আয়োজন করা হবে। কারণ সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। সেই জনগণের অভিপ্রায়ের চূড়ান্ত অভিব্যক্তি সংবিধান। তাই গণভোটের মাধ্যমে জনগণ যদি হ্যাঁ বলে সেটি হবে আইনি ভিত্তি। সালাউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্র কোনো ইমোশনের উপর চলে না। রাষ্ট্র চলে আইন কানুন ও বিধিবিধানের মধ্য দিয়ে। আলোচনার মধ্য দিয়ে রাষ্ট্রীয় স্বার্থকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে রাখতে হবে, যেন ভবিষ্যতে আদালতে প্রশ্ন না ওঠে জুলাই সনদ জারি হয়েছিল বৈধভাবে কিনা। তাই রাজনৈতিক আবেগ নয়, সংবিধান মেনে এগোতে হবে। বিশেষজ্ঞদের মতামত নিয়ে আমরা সিদ্ধান্ত নেব জুলাই জাতীয় সনদের প্রজ্ঞাপন বা গ্যাজেট নোটিফিকেশন কিভাবে করা যায়। কারণ যেভাবেই হোক সেটি তো শেষ পর্যন্ত জনগণের গণভোটের মাধ্যমেই আইনি রূপ পাবে বলে উল্লেখ করেন এই নেতা। শিক্ষা ও কর্মসংস্থান প্রসঙ্গে সালাউদ্দিন আহমদ বলেন, শুধু সরকারি বা বেসরকারি খাতে নয়, তরুণদের নিজ উদ্যোগে কর্মসংস্থানের ধারণা জোরদার করতে হবে। এজন্য প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি করতে হবে। তিনি আরও বলেন, শিক্ষা বাজেট বাড়ানোই যথেষ্ট নয়, তার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। গবেষণা, স্কলারশিপ ও টেকসই জ্ঞান চর্চায় ব্যয় বাড়াতে হবে। মানসিক দৃষ্টিভঙ্গি ও প্রাতিষ্ঠানিক রূপান্তর ছাড়া কোনো সংস্কারই কার্যকর হবে না। বিএনপির এই নেতা বলেন, জাতীয় মুক্তির জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যেমন বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন ও স্বাধীন সাংবাদিকতা, এই প্রতিষ্ঠানগুলো শক্ত ভিত্তি গড়ে তুলতে হবে। এটাই প্রাতিষ্ঠানিক ও এই রূপান্তর ঘটাতে পারলে জাতির মুক্তি আসবেই। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী মামলা প্রমাণে রাষ্ট্রপক্ষ সক্ষম নয় মনে করেন তার আইনজীবী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী মামলা সন্দেহাতীতভাবে প্রমাণে রাষ্ট্রপক্ষ সক্ষম হয়নি বলে মনে করেন ট্রাইব্যুনাল নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন। বৃহস্পতিবার মামলার প্রসিকিউশনের পক্ষে যুক্তি খণ্ডন শেষে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি। আমির হোসেন তার মক্কেলদের খালাস চান বলেও জানান, জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে আগামী ১৩ নভেম্বর রায়ের দিন ধার্য করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ আদেশ দেন। ট্রাইব্যুনালে যুক্তিতর্ক চলাকালে আসামিপক্ষের আইনজীবী আমির হোসেন বলেন, যতক্ষণ পর্যন্ত আন্দোলন কোটা সংস্কারের জন্য ছিল ততক্ষণ পর্যন্ত আন্দোলন ছিল বৈধ। তবে সরকার পতনের এক দফা আন্দোলন ছিল অবৈধ। তিনি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়নি দাবি করে তাদের খালাস চেয়েছেন। শুনানি শেষে দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসামিপক্ষের আইনজীবী আমির হোসেন বলেন, প্রশ্ন ছিল যে একটি রাজনৈতিক দলের নেতা বিদেশে ছিলেন। তখন সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন যে প্রয়োজনে আসেন, এসে বিচারের মুখোমুখি হন। এ প্রসঙ্গে রাষ্ট্রনিযুক্ত এই আইনজীবী বলেন, শেখ হাসিনা কথাগুলো বললেও উনি আসেননি। আমিও সেটার পরিপ্রেক্ষিতে বলেছি, যে কারণে উনি আসেননি একই কারণে শেখ হাসিনাও আসেননি। আমি মনে করি সন্দেহাতীতভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হয়নি রাষ্ট্রপক্ষ। তাই তারা খালাস পাবেন, সসম্মানে খালাস পাবেন বলেও আমার প্রত্যাশা। আমির হোসেন বলেন, আজ লার্নেড যে বক্তব্য দিয়েছেন সে প্রেক্ষাপটে আমি দুটো জবাব দিয়েছি। উনি বলতে চাইছেন যে আমার মক্কেল পালিয়ে গিয়েছেন। আমি সেক্ষেত্রে বলেছি যে আমার আসামি পালিয়ে যাননি। উনি এ দেশ থেকেই যেতে চাননি, তা বিভিন্ন পত্রপত্রিকা সহ প্রত্যেকটি জায়গায় এসেছে। শেখ হাসিনা একথাও বলেছেন যে আমাকে প্রয়োজনে এখানে মাটি দেন, হত্যা করেন, তবুও আমি যাব না। কিন্তু প্রেক্ষাপট এমন দাঁড়িয়েছে উনি যেতে বাধ্য হয়েছেন। উনি হেলিকপ্টারে গেছেন, দেশের মানুষ দেখেছেন। অতএব পালিয়ে যাওয়া বলে চোরের মতো লুকিয়ে যাওয়াটাকে, তবে এই পালিয়ে যাওয়ার বিষয়টা আমি ডিফেন্ড করছি।
তিনি বলেন, দ্বিতীয় একটি কথার জবাব দিয়েছি। একটা কথা বলা হয়েছে যে প্রজন্মকে শেষ করতে দিতে চেয়েছে আমার আসামিরা। একটা মানবতাবিরোধী অপরাধ হতে হলে যে একটি সম্প্রদায়কে বা একটি জাতিকে অথবা একটি গোষ্ঠীকে নিশ্চিহ্ন করার প্রক্রিয়া প্রচেষ্টা থাকতে হয়। সেই হিসাবে মানুষকে হত্যা করতে হয়, যা হিটলার করেছিল। ইহুদিদের ক্ষেত্রে জেনোসাইড ও মানবতাবিরোধী অপরাধ দুটোই প্রযোজ্য, কিন্তু এখানে প্রযোজ্য নয়। এটাই আমার মূল বক্তব্য। তাই বাদীপক্ষ যেমন ন্যায় বিচার চান, আসামিপক্ষ আমরাও ন্যায় বিচার চাই। তবে ন্যায় বিচার নিশ্চিত করার দায়িত্ব ট্রাইব্যুনালের, সেটা তারা নিশ্চিত করবে, যা দেশের ও পৃথিবীর মানুষ দেখবে বলে আশা করছি। জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক খণ্ডনের শেষ দিন ছিল আজ। যুক্তিতর্ক শেষে আগামী ১৩ নভেম্বর এ মামলার রায়ের দিন নির্ধারণ করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এদিন মামলায় প্রসিকিউশনের পক্ষে যুক্তি খণ্ডন শেষে সমাপনী বক্তব্য দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সরকারি চাল মজুত ডিলারকে ১ বছরের জেল ও ২ লাখ টাকা জরিমানা। সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি চাল অন্যত্র মজুত করার অপরাধে এক ডিলারকে ১ বছরের জেল ও ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রানীগঞ্জ বাজারে উপজেলার সহকারী কমিশনার মহসেন উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ডিলার হলেন রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের মৃত আসগর আলীর ছেলে সোহেল মিয়া। জানা গেছে, গতকাল বুধবার রাতে উপজেলার সহকারী কমিশনার মহসেন উদ্দিন রানীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে আরজান মিয়ার গোডাউনে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচি ২০০ বস্তা চাল জব্দ করেন। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে রানীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনুমোদিত সরকারি খাদ্য বান্ধবের ডিলার সুয়েল ট্রেডার্সের ডিলার সুয়েল মিয়াকে ১ বছরের কারাদণ্ড প্রদান সহ ২ লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সুয়েল যুবলীগের সমর্থক হিসেবে এলাকার পরিচিত। উপজেলা সহকারী কমিশনার মহসেন উদ্দিন বলেন, ওই ব্যক্তি যে দোকানের নামে সরকারি খাদ্য বান্ধব ডিলার নিয়েছেন, সেই দোকানে বরাদ্দকৃত চাল না রেখে অন্যত্র মজুত করায় ২০২৩ সালের ৮ ধারায় কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়েছে। তার লাইসেন্স বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। জগন্নাথপুর থানার এসআই রিফাত শিকদার বলেন, দণ্ডপ্রাপ্তকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঈদগাহ মাঠের পুরানো দণ্ডে ২ পক্ষের সংঘর্ষ, আহত ২০। ঈদগাহ মাঠের দণ্ড নিয়ে পাবনার ফরিদপুর উপজেলার মধ্য পঙ্গলি গ্রামে ২ পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার মধ্য পঙ্গলি গ্রামে হাজী গোষ্ঠী ও বাদশাহ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর ঈদগাহ মাঠে নামাজ পড়া নিয়ে সামনে চেয়ার নিয়ে বসাকে কেন্দ্র করে ২ পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। সেই পুরনো বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে আবারও উত্তেজনা দেখা দেয় এবং ২ পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত ২০ জনকে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে ফরিদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। ফরিদপুর থানার ওসি শফিউল আজম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২ পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। কোনো পক্ষ থানায় এখনও অভিযোগ দেয়নি। নির্বাচন পেছানোর চেষ্টায় কোনো রাজনৈতিক দল, বলছেন মির্জা ফখরুল। আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে পিছিয়ে যায়, সেই চেষ্টা কোনো রাজনৈতিক দল করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এ মন্তব্য করেন। মহাকালের মহানায়ক শহীদ জিয়ার শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচনের এই অনুষ্ঠানের আয়োজক বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল। তিনি বলেন, কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয়, তার চেষ্টা করছে। নির্বাচন পিছিয়ে দেওয়ার এই চেষ্টা ঠিক হচ্ছে না বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, এখন দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার। কারণ দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষাসহ সবকিছু নির্ভর করছে একটি নির্বাচিত সরকারের উপর। সংস্কার কাজ এগিয়ে নেওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার অল্প সময়ের মধ্যে অন্তত কিছু সংস্কারের কাজ শেষ করতে পেরেছে, এটা প্রয়োজন ছিল। বিএনপির ৩১ দফা রূপরেখার প্রসঙ্গ টানেন দলটির মহাসচিব। তিনি বলেন, সবকিছু মিলিয়ে বিএনপির জন্ম সংস্কারের মধ্য দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা নিয়ে এসেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গণমাধ্যমের স্বাধীনতা, জনগণের মৌলিক স্বাধীনতা, মেয়েদের লেখাপড়া, চাকরি দেওয়া, মহিলা বিষয়ক অধিদপ্তর প্রতিষ্ঠা, সবই তো বিএনপির করা। মির্জা ফখরুল বলেন, অথচ এমনভাবে কথা বলা হয় যে বিএনপি ভিলেন। কিছু লোক বলার চেষ্টা করে বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে সব বিএনপির হাত দিয়ে এসেছে। জিয়াউর রহমানের হাত দিয়ে হয়েছে, খালেদা জিয়ার হাত দিয়ে হয়েছে। কেউ ইউটিউব, ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সব কথাবার্তা বলেন, লেখেন, তা শুনে মির্জা ফখরুল বলেন, আমার খুব দুঃখ হয়, কষ্ট হয়। তার মনে হয় এদের একবার চিন্তা করা উচিত, সত্য প্রকাশ করা উচিত।
বাংলাদেশ থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা হয়েছিল বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, জিয়াউর রহমানের মাজার পর্যন্ত তুলে নিয়ে যাবে, তার নামগন্ধ থাকবে না, এমন সব চেষ্টা হয়েছিল। কিন্তু জিয়াউর রহমানকে ইতিহাস ধারণ করেছে, তাকে মুছে ফেলা যাবে না। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে চীন সফরের স্মৃতি রোমন্থন করেন মির্জা ফখরুল। তিনি বলেন, যখন চীনা প্রধানমন্ত্রীকে নিয়ে খালেদা জিয়া আসছেন পরিচয় করিয়ে দেওয়ার জন্য, তারেক রহমান তখন উপস্থিত ছিলেন। চীনের প্রধানমন্ত্রীর সামনে এসে বললেন, মাই সান। চীনের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত শক্ত করে ধরে বললেন, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইয়োর ফাদার অ্যান্ড মাদার। আজ তারেক রহমান সেই পতাকা তুলেছেন, যে পতাকা হচ্ছে স্বাধীনতার পতাকা, যে পতাকা হচ্ছে এই দেশের মানুষের অধিকারের পতাকা, গণতন্ত্রের পতাকা, উন্নয়নের পতাকা। বিএনপির মহাসচিব বলেন, আমরা তারেক রহমানের নেতৃত্বে নিশ্চয়ই বাংলাদেশের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করব এবং গণতন্ত্রকে আরও উজ্জীবিত করব, অর্থনীতিকে গণতান্ত্রিকরণ করব। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ৬৪০ পৃষ্ঠার নতুন সংকলিত গ্রন্থটিতে মোট ১৩টি অধ্যায় আছে। একটি অধ্যায়ে আমার বাবা শীর্ষক তারেক রহমানের লেখা আছে। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।